বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হলঙ্গা কলেজে আয়োজিত অ্যাকাউন্টিংয়ের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা লিজ বা ইজারা ফিনান্স নিয়ে কাজ করব আর কি। প্রথমে আমরা জানবো যে লিজ কাকে বলে এবং লিজ ফিনান্সের ওয়েগুলো কি, এটা আমরা বোঝার চেষ্টা করব। সেটা হচ্ছে এই যে লিজ ফিনান্সিং হচ্ছে কি, জয়েন্ট স্টক কোম্পানি ক্যান রেজ ফান্ড ফ্রম ডিফারেন্ট সোর্সেস। সে ইস্যু কমন স্টক ইস্যু করতে পারে, পেপার স্টক ইস্যু করতে পারে, আবার কি রিটেন আর্নিংস থেকেও নিতে পারে, আবার সে লিজ থেকেও কী করতে পারে, নিতে পারে আর কি। অর্থাৎ এটা তাহলে কি, লিজ ইজ এ সোর্স অফ ফান্ড আর কি। তাহলে আমরা বলতে পারি কি, formal approval of the use of an asset for a specific period in a exchange of a rental payment can be termed as lease. The concept of lease financing can be decided as follows. একজন লিজর থাকে, ওনার অফ দ্য অ্যাসেট, সে ফিজিক্যালি ট্রান্সফার করে অ্যাসেটটাকে লিজের কাছে একটা স্পেসিফিক পিরিয়ডের জন্য। তো সে কী পায়, সিরিজ অফ রেন্টাল পেমেন্ট পায়, আর টেম্পোরারি ইউজ অফ অ্যাসেট করে যে লিজই সে আর কি। এখন লিজ ফিনান্সিংয়ের যে আছে, যে ফিচার আছে বা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা যদি জানি তাহলে এটা বুঝতে সুবিধা হয়। বৈশিষ্ট্য আছে 10টা। প্রথমটি হচ্ছে যে একটা কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট, এটা স্পেসিফিক ডিউরেশন থাকে, এটা রেন্টাল ইনস্টলমেন্ট সিস্টেম থাকে, ওনারশিপ ট্রান্সফার হয় না, রিনিউয়াল করা যায়, সাব লিজ দেওয়া যায়, অপরচুনিটি ফর পারচেস থাকে, রিডাকশন অফ ফিনান্সিয়াল রিস্ক হয়, এবং অ্যাসেট বেসড ফিন্যান্সিং আছে আর কি। আর লিজিং যে অ্যাডভান্টেজ যেগুলো আছে, এটা লিজরের পক্ষ আছে, লিজির পক্ষ আছে, সোশ্যাল ভিউতেও আছে, তিন দিকেই অ্যাডভান্টেজ আছে। যে লিজি, তার জন্য হচ্ছে অ্যাভয়েড লামসাম ইনভেস্টমেন্ট, তার সুবিধাগুলো: পজিটিভ ক্যাশ ফ্লো, নো নিড অফ সিকিউরিটি, ইনস্টলমেন্ট সিস্টেম, সাপোর্টিং ফ্যাসিলিটি, লিজ ফর্মালিটি কম, রিডাকশন ইন কারেন্ট এক্সপেন্স, রিনিউয়েবল, অপরচুনিটি ফর পারচেস, রিস্ক রিডাকশন, আর ইফেক্ট অন ডেপ্ট ইকুইটি রেশিও। আর এই যে লেজর, তার জন্য সুবিধা হচ্ছে সিরিজ অফ রিটার্ন, রিটেনশন অফ ওনারশিপ, প্রোটেক্টেড বাই দ্য এগ্রিমেন্ট, রিয়েলাইজেশন অফ সার্ভিস ভ্যালু, সেফ ইনভেস্টমেন্ট, রিডাকশন অফ ট্যাক্স লায়াবিলিটি। আর সোশ্যাল ভিউতে যেটা আছে, সোর্স অফ ফিনান্সিং, এক্সপানশন অফ বিজনেস, এমপ্লয়মেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট, এগুলো হচ্ছে সোশ্যাল ভিউতে সুবিধা আর কি। এখন ইজারার যে বিষয়, সেখানে আমরা জানি যে ইজারা কয়েক প্রকার আছে আর কি। সেই প্রকারভেদটা আমরা জানব। প্রথমটা হচ্ছে অন দ্য বেসিস অফ নেচার, হচ্ছে অপারেটিং লিজ আর ফিনান্সিয়াল লিজ। আর অন দ্য বেসিস অফ মেনটেন্যান্স দিয়ে হচ্ছে মেনটেন্যান্স লিজ, লিজ উইদাউট মেনটেন্যান্স, আর হচ্ছে নেট লিজ আর কি। তাহলে এই হচ্ছে লিজ। তাই আমাদের অপারেটিং লিজটা সর্বত্রই খুব প্রচলিত। অপারেটিং লিজ কাকে বলে সেটা আমরা বোঝার চেষ্টা করব। IAS 17 অনুযায়ী অপারেটিং লিজ is one of that is not a financial lease. In operating lease, the lessor does not transfer all the risks and rewards, including to the ownership, so that the asset and the cost of asset is not fully amortized during the primary lease period. তারপরে ফিনান্সিয়াল লিজ যেটা আছে, ফিনান্সিয়াল লিজ এ রিলেটিভলি লং টার্ম লিজ অ্যান্ড নন ক্যান্সেলেবল ইন নেচার। দাস এটা দাস ইট ক্যান বি এ লং টার্ম। এখানেও IAS 17 অনুযায়ী ফর্মুলা দেওয়া আছে। ইন এ ফিনান্সিয়াল লিজ, দ্য লেজর ট্রান্সফার সাস্টেনেবলি অল দ্য রিস্কস অ্যান্ড রিওয়ার্ডস রেসিডেন্টাল টু দ্য ওনারশিপ অফ দ্য asset of the leasee, whether or not the title is eventually transferred. তাহলে এখানে দুইটা লিজের মধ্যে যে আছে, বৈশিষ্ট্য আছে, যেমন অপারেটিং লিজের বৈশিষ্ট্য আছে 10টা। একটা হচ্ছে মেনটেন্যান্স ফ্যাসিলিটি, শর্ট ডিউরেশন, রিপেয়ার, টেকনিক্যাল অ্যাডভাইস, ক্যান্সেলেবল, টেকনোলজিক্যাল রিস্ক, ফ্লেক্সিবিলিটি, নো পারচেজ অপশন, অ্যামোর্টাইজেশন অফ কস্ট, আর রিনিউয়েবল। আর ফিনান্সিয়াল লিজের ক্ষেত্রেও 11টা আছে। সেটা হচ্ছে নন ক্যান্সেলেবল, মেনটেন্যান্স কস্ট, লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট, স্কোপ ফর পারচেস, রিকভারি অফ ইনভেস্টমেন্ট, আর কম্বাইন্ড ইনস্টলমেন্ট, টাইম ভ্যালু অফ মানি, ফর্মালিটি, শিফটিং অফ রিস্ক, ফ্লেক্সিবিলিটি, আর কম্পালসারি অব্লিগেশন। তো এই দুইটা লিজের মধ্যে আমরা পার্থক্যটা বুঝতেই পারলাম যে এই দুইটার মধ্যে কিন্তু কী আছে, পার্থক্য আছে। তারপর ক্রয়ের সাথে এটার কী আছে,
পার্থক্য রয়েছে। তো এই দুইটা লিজ খুবই জনপ্রিয় আর কি, মানে জনপ্রিয় দিক থেকে দুইটা লিজের মধ্যে আমরা অঙ্ক করার জন্য যেটা আমাদের মাথায় রাখতে হবে, যে এখানে পেমেন্ট বিষয় আছে। যেমন একটা হতে পারে যে পেমেন্ট ইজ মেড অ্যাট দ্য এন্ড অফ ইচ মান্থ বাই ইচ ইয়ার, আর এটা যদি কি হয়, ইন্ডে হয় বা বিগিনিংয়ে হয়, তাহলে সেটা কীরকম হবে আর কি, সেটার জন্য আমাদের অঙ্ক আসবে। আমরা একটা সমস্যা দিয়ে এটা শিখি আর কি। যেমন বলছে, দ্য ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং অফ জগন্নাথ ইউনিভার্সিটি ইজ প্ল্যানিং টু ইনস্টল এ কম্পিউটার ল্যাব কস্টিং টাকা 12 lakhs, has got an offer from prime leasing company for 5 years at 18% interest. Lease payment should be made every month. How much should be paid to prime leasing company in each installment? if এটা কি পেমেন্টটা শুরুতে করা হলে কত, শেষে করা হলে কত। তাই আমরা যদি শেষে করা হয় আর কি, এখানে আমাদের প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি যেটা, সেটা কিন্তু মান দিয়ে এর মান আমার কী করতে হবে, বাই করতে হবে, অর্থাৎ ইনস্টলমেন্টটা বাই করতে হবে। তাহলে আমরা কি করব, আমরা বিবিএ পার্ট 1-এ ফিনান্সের যে অর্থের সমমূল্য অর্থাৎ অ্যানুইটির অঙ্কে আমরা এ কিস্তির মান নির্ণয় করা শিখছি। সেই সূত্রটি এখানে কী করতে হবে, ব্যবহার করতে হবে এতে। আর রিকোয়ার্ড বিতে বিগিনিং অফ দ্য যদি হয়, সেখানে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ডিউ বা অগ্রিম বৃত্তির সূত্র কী করতে হবে, ব্যবহার করতে হবে। তাহলে এখানে কিন্তু নতুন কিছু শেখা লাগতেছে না, ওই দুইটা সূত্রই এখানে কী করতে হবে, ব্যবহার করতে হবে। আর ইচ মান্থ বলাতে এম যুক্ত হবে, এনকে অর্থাৎ আইকে এম দিয়ে কী করতে হবে, ভাগ করতে হবে, এনের সাথে এম কী করতে হবে, যোগ করতে হবে, এবং এম এর মান হবে 12, যেহেতু 12 মাস। তাহলে আমার এন্ড অফ দ্য মান্থ যখন হবে, তখন আমার অ্যানুইটির যে ফর্মুলা আছে, সেই ফর্মুলা আমরা ব্যবহার করব। সেই ফর্মুলাটা ছিল পিবিএ সমান এ ডিভাইডেড বাই আই ভাগ এম, কারণ যেহেতু 12 বার আছে। 1 মাইনাস 1 ডিভাইডেড বাই আই 1 প্লাস আই পাওয়ার এম, এটার পাওয়ার হচ্ছে এম এল। অর্থাৎ এখানে পিবি প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি যেটা দেওয়া আছে, এটা 12 লাখ টাকা দেওয়া আছে, আমার এর মান বাইর করতে হবে। তাহলে এর মান বাইর করতে গেলে আমরা দেখব যে এর মানটা আসে 30,472 টাকা। অর্থাৎ আমার এটাই হলো উত্তর, যে আমি যদি মাস শেষে ব্যবহার করি, আমাকে 30,472 টাকা করে কী করতে হবে, টাকাটা পেমেন্ট করতে হবে। আর যদি আমি বিগিনিং অফ দ্য মান্থ ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু আমার যেটা লাগবে, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির সূত্রটা আমার প্রয়োজন হবে। সেখানে হবে পিবিএ ডিউ সমান এ ডিভাইড বাই 1 ডিভাইড বাই এম, 1 প্লাস আই ডিভাইড বাই এম ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই ডিভাইড বাই এম, পাওয়ার হচ্ছে এম এ। অর্থাৎ এখানে আসবে 30,022 টাকা। অর্থাৎ এর মানে দুই জায়গায় কী করতে হবে, মান্থলি ইনস্টলমেন্ট বাই করতে হলো। তাহলে এইটা কিন্তু আমাদের প্রায় এটা আসবে, যে সেক্ষেত্রে আমার প্রেজেন্ট ভ্যালু থেকে কী করলাম, আমরা এটা বের করে নিলাম আর কি। তাহলে মান্থলি পেমেন্ট আছে একটা 30,472, আর বিগিনিং রেট হলো 30,022 টাকা হবে আর কি। আর এই জায়গায় যদি অ্যানুয়ালি হইতো, তাহলে এম এর অপশনটা কী যেত, বাদ যেত। তা সেক্ষেত্রে আমরা যে জায়গায় অ্যামটা ব্যবহার করছি, সেই অ্যামটা কী করতে হতো না, ব্যবহার করতে হতো না আর কি। আর যদি কোয়ার্টারলি হতো, তাহলে এম এর মান কী হতো, কোয়ার্টার 4 বছরে হলো কয়টা কোয়ার্টার, আমরা জানি যে বছরে কোয়ার্টার হলো যে 4টা। তাই সেক্ষেত্রে আমাদের কিন্তু কী করতে হতো, 4টা মানে অর্থাৎ 5 বছরে আমার 4 দেওয়া কী করতে হতো, অর্থাৎ এম এর মান হতো 4। আর তাহলে এইভাবে আমরা ডিউ বা বাই করতে হবে, এটা কিন্তু স্মরণে রাখতে হবে আর কি। আর এই অঙ্ক অবশ্যই আসবে একটা আরও, মানে অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ডিউ আর অ্যানুইটি, এই দুইটা দিয়ে কিন্তু কি আসবে, অবশ্যই অঙ্ক আসবে। আরেক প্রকার অঙ্ক আমরা যেটা দেখতে পাই আর কি, সেটা হচ্ছে যে অ্যামোর্টাইজেশন শিডিউল করতে হয় আমাদের। শিডিউল বলতে গেলে অর্থাৎ পেমেন্টটা কীভাবে হবে, সেটা আমার কি করতে হয়। যেমন একটা অঙ্ক দিয়ে আমরা কাজটা করতে পারি। যেমন গিভিং দ্য লিজ পেমেন্ট অ্যান্ড টার্মস শোন ইন দ্য ফলোয়িং টেবিল, ডিটারমাইন দ্য ইয়ারলি আফটার ট্যাক্স ক্যাশ আউটফ্লো, অর্থাৎ ট্যাক্সের বিষয়টা এখানে বিবেচনা করতে বলছে। 40% ট্যাক্স ব্র্যাকেট আছে, অর্থাৎ এখানে ফার্ম এ বি সি ডি ই 5টা ফার্ম আছে, অ্যানুয়াল লিজ পেমেন্ট দেওয়া আছে, বিভিন্ন টার্ম অফ লিজ দেওয়া আছে। তো এখন আমার যেটা হলো, এখানে অ্যানুয়াল লিজ পেমেন্ট বা বার্ষিক ইজারা ভাড়ার পরিমাণ দেওয়া আছে, করের হার উল্লেখ আছে,
আমাদের কী প্রয়োজন হবে, কর পরবর্তী বার্ষিক নগদ প্রবাহ বা ক্যাশ আউটলে নির্ণয় করতে হবে আর কি। তাহলে ফার্মটা আমরা ফার্মের মতো লিখব, অ্যানুয়াল লিস্ট পেমেন্ট যেটা দেওয়া আছে ওইটাই লিখব। তারপরে আমরা ট্যাক্সশিলটা আমরা 40% ট্যাক্সশিল বার করে ফেলবো। ট্যাক্সশিল বার করে বাকি যে টাকাটা, যেমন ধরো 1 লাখ টাকা যদি 40% হয় 40,000 টাকা ট্যাক্সশিলটা চলে গেলো, আর 40,000 টাকা কি আর 60,000 টাকা কী হবে, ক্যাশ আউটফ্লো হবে। এইভাবে আমার কী করতে হবে, হিসাবটা করতে হবে আর কি। তাহলে আমরা এইখানে এইভাবে এই জিনিসটা বাইর করব। আর আমাদের অনেক সময় অ্যামোর্টাইজেশন শিডিউল করা প্রয়োজন হবে আর কি। সেই অ্যামোর্টাইজেশন শিডিউলটা হচ্ছে এই যে, অর্থাৎ আমরা আগে এর মান বাইর করে নিব, তারপর যদি শিডিউল দেখাইতে বলে তাহলে আমরা ইয়ার প্রথম করে লিখব, অ্যামাউন্ট অফ দ্য লোন এট দ্য বিগিনিং লিখব, তারপরে অ্যানুয়াল ইনস্টলমেন্ট যেটা আসে সেটা লিখব, দ্য অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট লিখব, তারপরে লোন কত গেল সেটা লিখব, অ্যামাউন্ট অফ দ্য লোন অ্যাট দ্য ইন্ড লিখব। এইভাবে আমার 5 বা 6 বছর পরে আমার অ্যামাউন্ট অফ দ্য লোনের পরিমাণটা কী হবে, 0 হবে আর কি। তাহলে এই অ্যামোর্টাইজেশন শিডিউল কি এখানে করার প্রয়োজন হবে। তাহলে এই যে ব্যাপারগুলো, এগুলো অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু থেকেই তোমার টোটাল যারা প্রেজেন্ট ভ্যালুর অঙ্ক করা আছে তাদের কিন্তু এই অঙ্কে কোনো সমস্যা হবে না। তাহলে এই যে ব্যাপার, এই জিনিসগুলো খেয়াল রাখলে এই অঙ্ক কী করা যাবে, সব করতে পারা যাবে। এবং কখনো আমার কি লাগবে, আমার টোটাল প্রেজেন্ট ভ্যালুর ক্যাশ আউটলে যেটা আছে ওইটার লাগবে, প্রেজেন্ট ভ্যালুটা লাগবে, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু নিয়ে টোটাল কাজ আছে, কখনো লোন পেমেন্টের যে শিডিউল আছে সেটা লাগবে। এই জিনিসগুলো একটু ভালো করে বুঝলেই হবে। এবং এখানে লিস্ট ফিন্যান্সিংয়ে কিন্তু ওই প্রেজেন্ট ভ্যালুর বাইরে খুব একটা কোনো আইডিয়ার প্রয়োজন হয় না আর কি। এই ছিল আজকের আলোচনা, আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জেনে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।